এপি জিনিদ একাডেমির সংবিধান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সংবিধানের যে প্রস্তাবনা অংশ, সেই অংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, এবং যে প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল সায়েন্সের থেকে যে সমস্ত প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোয় আসে, তার ভিত্তিতেই এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তাই ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং আশা রাখছি এগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখো, প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো অপশন এ ধর্মনিরপেক্ষ, অপশন বি গণতন্ত্র, অপশন সি সমাজতন্ত্র, অপশন ডি প্রজাতন্ত্র। তাহলে বিষয়গুলো কি একটু জেনে নেওয়া যাক। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সেখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না, প্রত্যেকটি ধর্মকেই তারা মানবে। সমাজতন্ত্র, সেখানে তোমার এই জমিদার বা ভূস্বামী এদের যে সম্পর্কটা এটা থাকবে না। প্রজাতন্ত্র, যেখানে প্রজারা তাদের শাসক নির্ধারণ করবে। এবং গণতন্ত্র হচ্ছে এটা প্রতিনিধিমূলক, মানে প্রতিনিধিমূলক একটা বিষয়, অর্থাৎ দেশের সাধারণ জনগণ তারা প্রতিনিধি নিয়োগ করবেন তা, এবং সেই প্রতিনিধিরা দেশের শাসন ব্যবস্থাকে চালাতে থাকবেন। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি গণতন্ত্র। পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় অপশন এ মৌলিক অধিকার, অপশন বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, অপশন সি রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি তাকে, অপশন ডি উপরের কোনোটিই না। তাহলে সংবিধানের আত্মা, এই জায়গাটা মনে রাখতে হবে যে সংবিধানের আত্মা, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমরা দেখে নেব অপশন বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে এই যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, এর মাধ্যমে সংবিধানের কি উদ্দেশ্য ছিল সেইটা কিন্তু ব্যক্ত করা যায়, সুতরাং এটা সংবিধানের আত্মা নামে পরিচিত। পরের প্রশ্নে যাই। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংশোধনীর দ্বারা? অপশন এ 42তম, অপশন বি 24তম, অপশন সি 43তম, অপশন ডি 44তম। তাহলে এগুলো কিন্তু সংবিধানের প্রস্তাবনায় প্রথমে ছিল না, এগুলো পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা। এগুলো যুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান কিন্তু সংশোধন করা যায়, হ্যাঁ, এবং এক্ষেত্রে অনেক বৃহৎ একটা নিয়ম অনুসরণ করতে হয়। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের যে প্রস্তাবনা সেখানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মূল সংবিধানে কিন্তু এই শব্দ দুটি কোথাও ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ছিল না। পরের প্রশ্ন, ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় কখন? অপশন এ 1947, অপশন বি 1948, অপশন সি 1950, অপশন ডি 1952। এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1950। তাহলে একটা প্রশ্ন আসতে পারে মাথায় যে 1947 তো ভারত স্বাধীন হয়েছিল, তাহলে 1950 সাল থেকে প্রজাতন্ত্র কি করে প্রতিষ্ঠিত হলো? এখানে দেখতে হবে যে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভা তার যে সংবিধানটা, খসড়া কমিটি যে সংবিধান লিখেছিল সেটা সংবিধান সভা কর্তৃক গৃহীত হয়েছিল, এবং 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হচ্ছে, অর্থাৎ ভারতের যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটা শুরু হচ্ছে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে 1950 সাল। পরের প্রশ্ন, সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক? অপশন এ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অপশন বি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অপশন সি কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অপশন ডি সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত। সার্বভৌম শব্দটি, তাহলে এখানে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক যে সমস্ত নীতি নির্ধারণ করা হবে তাতে কোনো ফরেন কান্ট্রি তাদের কোনো রকমের ইনভলভমেন্ট থাকবে না, তাই ভারত একটি সার্বভৌম দেশ। পরের প্রশ্নে আসি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছে কোথা থেকে? কানাডার সংবিধান থেকে, অপশন বি ইতালির সংবিধান থেকে, অপশন সি ফরাসি সংবিধান থেকে, অপশন ডি মার্কিন সংবিধান থেকে। তাহলে সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মার্কিন সংবিধান, অর্থাৎ আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? অপশন এ নবম তফসিল, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি নির্দেশমূলক নীতি, অপশন ডি সংবিধানের প্রস্তাবনা। এখানে দেখে নেওয়া যাক সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। এখানে দেখো ধর্মনিরপেক্ষ কথাটিও যেমন যুক্ত আছে, তেমন গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র এই শব্দগুলি যুক্ত আছে, অর্থাৎ একটি নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ভারতে গড়ে ওঠার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই? অপশন এ নেই,
অপশন বি সৌভ্রাতৃত্ববোধ, অপশন সি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, অপশন ডি মর্যাদার সমতা। এখানে সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। সংবিধানের বিষয়টি থাকলেও সংবিধানের প্রস্তাবনায় কিন্তু এর উল্লেখ নেই। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নের সময় নিচের কোন ধারণাটি প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়নি? অপশন এ সমাজতান্ত্রিক, অপশন বি সাম্য, অপশন সি স্বাধীনতা, অপশন ডি ন্যায়। তাহলে এখানে দেখে নেওয়া যাক সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা। পরের প্রশ্নে চলে আসি। ভারত প্রজাতান্ত্রিক কারণ? অপশন এ এটি একটি সংসদীয় গণতন্ত্র, অপশন বি এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, অপশন সি রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, অপশন ডি উপরের সমস্তগুলোই সঠিক। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো। এখানে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা 5 বছরের জন্য বিভিন্ন যে আমাদের রাষ্ট্রপ্রধানরা আছে তাদের নিয়োগ করি, এবং আমাদের যে রাষ্ট্রপতি তিনিও 5 বছরের জন্য কিন্তু নির্বাচিত হন, অর্থাৎ একটা সময়সীমা তার ধার্য থাকে। পরের প্রশ্ন, প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে। প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে মন্ত্রীদের হাতে, জনগণের হাতে, রাজা রানীর হাতে, বিজয়ী দলের হাতে। তাহলে সঠিক উত্তর দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে জনগণের হাতে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সামনে কে প্রস্তাবটি উত্থাপন করেন? অর্থাৎ আমাদের যখন সংবিধান রচনা হয়েছে, যে খসড়া কমিটি তৈরি করা হয়েছিল, সেখানে যে ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, এটার সাজেশনটা কে দিয়েছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বি এন রাও, অপশন ডি বি আর আম্বেদকর। এখানে সঠিক উত্তর দেখে নেবো আমরা। এখানে সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। তিনি কিন্তু প্রস্তাবনা যে বিষয়টা সেটা উপস্থাপন করেছিলেন। পরের প্রশ্নে আসি। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আমরা শব্দের অর্থ কি? যেহেতু সংবিধানের প্রথমেই লেখা আছে প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ, এইভাবে লেখাটা শুরু হয়। তো আমরা বলতে কি? সুপ্রিম কোর্ট, অপশন বি ভারতীয় জনগণ, অপশন সি ভারতীয় পার্লামেন্ট, অপশন ডি ভারতীয় সরকার। সঠিক উত্তর দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতীয় জনগণ। অর্থাৎ আমরা আমাদের জন্য সংবিধান রচনা করছি, আমরা আমাদের সংবিধানকে অনুসরণ করে চলবো। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতীয় জনগণ। পরের প্রশ্ন, আমরা ভারতবর্ষে কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি? অপশন এ প্রত্যক্ষ, অপশন বি স্বৈরতান্ত্রিক, অপশন সি রাষ্ট্রপতি শাসিত, অপশন ডি প্রতিনিধিত্বমূলক। এখানে সঠিক উত্তর দেখবো আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রতিনিধিত্বমূলক। তাহলে এই বিষয়টি কি একটু জেনে নেওয়া যাক। দেখো, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করি, এবং সেই সমস্ত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ভারতবর্ষ কিন্তু শাসন করা হয়। তাই ভারতের যে গণতন্ত্রটা সেটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, অর্থাৎ আমাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা আমাদের ভারতবর্ষ শাসন হয়। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটিশ যুক্তরাষ্ট্র, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি কানাডা, অপশন ডি আমেরিকা। এবার সঠিক উত্তর দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, ভারত এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল কোথা থেকে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি আমেরিকা, অপশন সি কানাডা, অপশন ডি ফ্রান্স। এখানে সঠিক উত্তর দেখে নেবো। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ ইংল্যান্ড। অর্থাৎ কোনো ভারতবাসী তিনি কিন্তু দ্বি-নাগরিকত্বের অধিকারী নন, অর্থাৎ ভারতেরও নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক, এরকম কিন্তু বিষয়টা নয়। এখানে এক নাগরিকত্বই প্রচলিত আছে। পরের প্রশ্নে আসি। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে কোথা থেকে? অপশন এ কানাডার সংবিধান, অপশন বি জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের সংবিধান, অপশন সি মৌলিক অধিকার সমূহ উপরের সবগুলি। তাহলে দেখে নেব সঠিক উত্তর কোনটা। এর সঠিক উত্তর যে জার্মানির ভাইমার প্রজাতন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র গড়ে উঠেছিল। তো তাদের যে সংবিধান তার থেকেই এই জরুরি অবস্থার যে ধারণাটা সেটা আমাদের নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, দেশের সর্বোচ্চ আইন কোনটি? অপশন এ ভারতীয় দণ্ডবিধি, অপশন বি দেওয়ানি কার্যপ্রণালী সংহিতা, অপশন সি ভারতীয় সংবিধান, অপশন ডি ফৌজদারি কার্যপ্রণালী সংহিতা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ভারতীয় সংবিধান। অর্থাৎ এটাই সর্বোচ্চ আইন। এর আন্ডারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সকল মানুষ এর আন্ডারেই থাকবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক অধিকার, যেটা আমরা পরের টপিকে আলোচনা করব অবশ্যই। তো মৌলিক অধিকারের মধ্যে জানো তোমরা যে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, যেখানে আমরা বাক স্বাধীনতার কথাও বলি, ঠিক আছে, শিক্ষার অধিকার, ধর্মীয় উপাসনার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এরকম অনেকগুলি আমাদের যে মৌলিক অধিকার সেই বিষয়ে আছে।
এবং সেগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করব আমরা। তাহলে এখানে সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। এখানে অপশন আছে আমেরিকা, অপশন বি সোভিয়েত রাশিয়া, অপশন সি ব্রিটেন, অপশন ডি কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। আমেরিকা থেকে আমাদের এই মৌলিক অধিকারের যে ধারণা সেটা আমরা নিয়েছি। পরের প্রশ্ন, কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করা হয়েছে? অপশন এ ব্রিটেন, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি আমেরিকা, অপশন ডি জার্মানি। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেখো, সংবিধান অবশ্যই সংশোধন করার প্রয়োজন আছে, কারণ একটা নীতি আজ থেকে 50 বছর আগে যে ধরনের নীতি ছিল, সেই সময়কার সমাজ ব্যবস্থা যেমন ছিল বা আর্থসামাজিক কন্ডিশন যেমন ছিল, আজ তো সেটা নেই। তাই সংবিধান কিন্তু সংশোধনের প্রয়োজন আছে। সংবিধানকে সবসময় আপডেট করে রাখা দরকার এবং আমাদের ভারতীয় সংবিধানকে সেটা করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্নে আসি, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? অপশন এ ভারত, অপশন বি ব্রিটেন, অপশন সি আমেরিকা, অপশন ডি ফ্রান্স। তাহলে এর সঠিক উত্তর, এটা তোমরা সবাই জানো, এর সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধানই হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে আলোচিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত? এখানে অপশন এ জাপান, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। আমাদের যে রাষ্ট্রপতি, যিনি আমাদের দেশের সাংবিধানিক প্রধান, তার যে নির্বাচনের পদ্ধতি, সেই পদ্ধতিটা অনুসরণ করা হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার যে ধারণা, সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বিষয়টি কি? দেখো, ভারতের যে সমস্ত আমাদের শাসনতান্ত্রিক যে দায়িত্বগুলি আছে, সেগুলি তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটি হচ্ছে রাজ্য তালিকা এবং একটি হচ্ছে যুগ্ম তালিকা। তো এই যুগ্ম তালিকার ধারণা, অর্থাৎ যেখানে কেন্দ্র এবং রাজ্য দুজনেরই দায়িত্ব থাকে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি কানাডা, অপশন সি ব্রিটেন, অপশন ডি চীন। এর সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অস্ট্রেলিয়া। পরের প্রশ্নে আসি, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত তফসিলগুলির মধ্যে কোনটি রাজ্যের নামের তালিকা ও তাদের অঞ্চল নির্দেশ করে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। এর সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রথম। পরের প্রশ্নে আসি, কতগুলো মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত? অপশন এ 10, অপশন বি 11, অপশন সি 12, অপশন ডি 13। সঠিক উত্তর দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে 11টি মৌলিক কর্তব্য, অর্থাৎ যেগুলি ভারতীয় নাগরিক হিসেবে আমাদের পালনীয় কর্তব্য। যেমন ধরো, জাতীয় পতাকা সম্মান করা, জাতীয় সঙ্গীত চলাকালে উঠে দাঁড়িয়ে সে জাতীয় সঙ্গীতকে সম্মান করা, আমাদের জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে স্মরণে রাখা, এই সমস্ত বিষয়গুলো, এগুলো সবই কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি রাশিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি স্পেন। তো সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল অবশ্যই, যখন এখান থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্যের ধারণাটি। তাহলে এই ছিল বাছাই করা 25টি প্রশ্ন, এবং আমি বারবার কথাটা বলছি, যেই 25টা প্রশ্ন সেইভাবেই বাছা হয়েছে আগামী দিনের পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে। তাই আশা করি তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কেপি জিনিত একাডেমির আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যত বেশি উৎসাহ দান, তত আমরাও তাতে ইন্সপায়ার্ড হই। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রেখো, ওখানেও অনেক তথ্যাদি তোমরা পাবে। আমাদের অফলাইন একটা ডাব্লিউবিপি কেপি যে ব্যাচটা, সেটা অলরেডি শুরু হওয়ার মুখে। যারা তোমরা অফলাইনে আসতে চাও, তারা একটু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, এবং অনলাইন যে কোর্সগুলো আসছে সেগুলোর ইনফরমেশনও তোমরা এখানেও পাবে। এছাড়া ফেসবুক পেজেও কিন্তু আমরা আপলোড করব। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।